5 আগস্ট শুধু রাজনৈতিক পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্য বদলেছে বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে সতর্ক করে দিয়ে বলেন, স্বৈরাচার পতনের পরও যদি দেশ পুনর্গঠনে ব্যর্থ হয়, সবাইকে এর খেসারত দিতে হবে। সিরাজগঞ্জের জনসভা শেষে সন্ধ্যায় টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকার জনসভায় এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় বিএনপির ধারাবাহিক সফলতার রেশ ধরেই টাঙ্গাইলবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান দলটির চেয়ারম্যান। আর নির্বাচনী জনসভায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি। আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে, যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এর আগে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্তচর হিসেবে তিনি অভিহিত করেছেন এবং একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার গঠন করলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প পার্ক এবং আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যার সমাধান করার। নূরে আলমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন সাজিদ সরকার। বাংলাদেশ গঠনের যে চলমান লড়াই, এই লড়াই দীর্ঘ 2 দশক পর সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভা ঘিরে শনিবার সকাল থেকেই আশপাশের জেলা উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে থাকেন বিসিক শিল্প পার্কে। দুপুর গড়াতেই শিল্পনগরী এলাকা ছাপিয়ে যায় জনস্রোতে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বগুড়া থেকে রওনা দিয়ে বিকেল 3:30টায় সভামঞ্চে এসে পৌঁছান তারেক রহমান। তাকে দেখার পরই উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো জনতা। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে লাখো মানুষের পদভারে এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় যমুনার তীরবর্তী চরাঞ্চল। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারপাশে। নেতাদের মতো গতানুগতিক বক্তব্য না দিয়ে তিনি দেশ গঠনের কার্যকরী সমাধানগুলো তুলে ধরেন সিরাজগঞ্জবাসীর সামনে। আর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারেক রহমান। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে, আমাদেরকে দেশ গড়তে হবে, সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। নিজ দলের অভিজ্ঞতা তুলে ধরে জুলাই আন্দোলনকে ধারণ করে স্বাধীনতাকে অর্থবহ করার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। কাজেই প্রিয় ভাই বোনেরা, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে, মানুষ তার উপরে ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। ভোট নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়ে বিভ্রান্তকারীদের গুপ্ত হিসেবে আখ্যা দেন তারেক রহমান। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা, পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। বিএনপি সরকারে গেলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করারও শপথ নেন সিরাজগঞ্জের এই জনসভা থেকে। 15-16 বছর ধরে মানচিত্রের শেষ রেখা নয়, বরং ইতিহাসের শুরুর কেন্দ্রবিন্দু। এই পরিচয় ফিরে পেতে চায় উত্তরের জনপদ। দীর্ঘ 20 বছর পর তারেক রহমানের ফেরা জন্য উত্তরবঙ্গকে অবহেলার ছায়া থেকে বের করে এনে সম্মানের মূল আসনে বসায়, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। সাজিদ সরকার, 71, সিরাজগঞ্জ।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের শেষ দিনেও ছিল পথে পথে নেতাকর্মী ও সমর্থকদের ভিড়। প্রিয় নেতাকে একবার দেখাই যেন তাদের উদ্দেশ্য। প্রতিদানে তারেক রহমানও দিলেন সাড়া, কথা বললেন, ভোটও চাইলেন। এ সময় কাছ থেকে বিএনপি চেয়ারম্যানকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হন সাধারণ জনতা। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। উত্তরবঙ্গ সফরের শেষ দিন তারেক রহমান যোগ দেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের দুটি জনসভায়। সে লক্ষ্যে বেলা 11:30টার দিকে বগুড়ার নাজ গার্ডেন থেকে বহর নিয়ে বেরিয়ে যান তারেক রহমান। তবে পথেই নানা জায়গায় প্রিয় নেতাকে একবার দেখতে রাস্তায় নেমে পড়ে উৎসুক হাজারো জনতা। কেউ নামে রাস্তায়, আবার অনেকে চোখ রাখেন বাড়ির ছাদ কিংবা বারান্দা থেকে। এক পর্যায়ে জনতার ভালোবাসার কাছে হার মানে তারেক রহমানের গাড়িবহর। বগুড়ার শাহজাহানপুর ও শেরপুরে গাড়ি থামিয়ে জনতার ময়দানে নেমে আসেন তারেক রহমান। কখনো গাড়িতে থেকেই কথা বলেন, চান ধানের শীষে ভোট। অনুরোধ থাকবে ইনশাআল্লাহ প্রতিবারের মতন এবারও ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এদিকে প্রিয় নেতার দেখা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে সাধারণ মানুষ। জানান নেতাকে প্রথম সরাসরি দেখার অনুভূতি। দেশনায়ক, আগামীর ভবিষ্যৎ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের সামনে এসেছে এবং আমাদেরকে হাত নাড়িয়ে বুঝাইছে আমরা আছি। আগামীর রাষ্ট্রনায়কের জন্য আমরা দোয়া করি, উনি যেন আগামীর রাষ্ট্রনায়ক হয় এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হয়। দীর্ঘদিন পর তারেক জিয়া বাংলাদেশে আসার পর দেশের মানুষ ধানের শীষের পক্ষে যে গণজোয়ার উঠেছে সারা বাংলাদেশে, আমরা আশা করি 200-র উপরে সিট পাবে বিএনপি। সকল সাধারণ জনগণ একত্রিত হয়েছি আমরা সামনের 12 তারিখ নির্বাচনে ধানের শীষ মার্কার বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করে তারপরে আমরা সবাই আমাদের ঘরে ফিরব। নির্বাচনকে ঘিরে তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে উজ্জীবিত এই অঞ্চলের নেতাকর্মী ও সমর্থকরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তার প্রতিদান দিতে চান তারা। ফরহাদ ইবনে মালেক, 71, টাঙ্গাইল। সবার জন্য নিরাপদ দেশ গঠন করতে চায় জামায়াত। নির্বাচনে জিতলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করার কথা জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লার বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসব জনসভায় 11 দলীয় জোটের নেতারা গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় জানান। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। স্লোগানে মুখরিত কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। শনিবার নির্বাচনী জনসভায় অংশ নেন দলের নেতাকর্মী ছাড়াও নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় বক্তৃতায় তারা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ধারাবাহিকতা আগামী নির্বাচনেও থাকবে। যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন। এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই, হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে, তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। পরে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির অঙ্গীকার করেন সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের। ভোটে জয়ী হলে দেশ গঠনে পরাজিতদের সঙ্গী করার প্রত্যাশার কথাও জানান ডাক্তার শফিকুর রহমান। আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো আসেন, আপনারা অবদান রাখেন। এরপর কুমিল্লার নিমসারে পথসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল জনপ্রতিনিধি থাকবেন শতভাগ জবাবদিহিতার আওতায়। আমরা তাদেরকে বাধ্য করব অল্প বেতন দিয়ে, যেটা দিয়ে তার সংসার চলে না। আবার সে দুর্নীতি করলে তারে দায়ী করো, রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে শাস্তি দেওয়া। রাষ্ট্র সেদিনই তার কাছ থেকে জবাব চাইবে যেদিন রাষ্ট্র আগে তাকে সম্মান দেবে।
এছাড়া চট্টগ্রাম বিভাগীয় সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন জায়গায় প্রচারণা কার্যক্রম চালান জামায়াত আমির। শাহিদুজ্জামান সাকিব, ৭১, কুমিল্লা। যারা ধর্ম এবং দেশের বিরুদ্ধে কাজ করে তাদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় জামায়াতকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমানতের খেয়ানত করে না এমন দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁও থেকে আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ঠাকুরগাঁওয়ের আকচা এলাকায় শনিবার সকালে নির্বাচনী সভায় যোগ দেন বিএনপি মহাসচিব ও এই আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে এইবার আপনারা আমাকে একটা সুযোগ দিবেন, এটাই হয়তো আমার শেষ নির্বাচন। ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি আশাবাদ জানান, এবার দেশে একটি ভালো নির্বাচন হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলের অবদানের কথাও মনে করিয়ে দেন তিনি। বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য। আপনাদের আমানত, যেটা ভোটের আমানত, যেটা দায়িত্ব আমি নিব, তার খেয়ানত আমি করবো না ইনশাআল্লাহ। পরে নিজ আসনে আরো কয়েকটি নির্বাচনী সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। ওগুলো বিকাশ নাম্বার কাউকে দিবেন না, এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি, ধান্দাবাজি। এ সময় তিনি আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ প্রতিহিংসার শিকার হবেন না। সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদের এখানে সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে। ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, যারা ধর্ম ও দেশের বিরুদ্ধে কাজ করে তাদের চায় না জনগণ। সেই দলকে কখনো মেনে নিতে পারি না যারা আমার ধর্মের বিরুদ্ধে কাজ করছে, আমার দেশের বিরুদ্ধে কাজ করছে, আমার মানুষের গণহত্যার ব্যাপারে সহযোগিতা করছে, তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না বন্ধুগণ। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যুদ্ধ করেছিল। সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড সহ বিএনপির পরিকল্পনা তুলে ধরেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও। একটি দল জাল ভোট দিতে ৪০ লাখ বোরখা বানিয়েছে বলে অভিযোগ তুললেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়া নিয়েও শঙ্কা জানান তিনি। নিজ আসনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে মির্জা আব্বাস এসব কথা বলেন। এদিকে ঢাকার অন্যান্য আসনেও দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মাহিলা ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার দুপুরে রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই। এই সময় তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে একটি দলের ভোট চুরির নানা ষড়যন্ত্র করছে। বলেন, ওই দলটি ৪০ লাখ বোরকা বানিয়েছে। তাদের পুরুষ কর্মীরা এই বোরকা পরে মহিলা সেজে ভোটের ফলাফল বদলে দিতে পারে। একটা দল শুনলাম তারা নাকি ৪০ লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমন হতে পারে। সারা জীবন নির্বাচন হলো, ৪-৫বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি, আর আপনারা বলছেন ৩ দিন লাগবে কেন? কাকে জিতাতে চান? তার দাবি, হাসিনা পরবর্তী সময়ে দেশ যতটা ভালো থাকার কথা ছিল তা হয়নি। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হজ্জাজ মোহাম্মদপুর এলাকায় গণসংযোগের পাশাপাশি পরিদর্শন করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। অন্যদিকে ঢাকা ৮ আসনের গণসংযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। স্থানীয় যে ড্রেনেজ যে সংস্কার আছে সেটা করব, নিরাপদ পানি, বিদ্যুৎ, গ্যাসের আমরা ব্যবস্থা করব। এছাড়া ঢাকা ১৬, ১২, ১০, ৯ ও ৪ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করেছেন। পথসভা, মতবিনিময়ের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট পালন করছে শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘটের কারণে সকাল ৮টা থেকে বন্দরের সব কাজ বন্ধ ছিল। রবিবারও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো। এদিকে শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্দর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন।
শনিবার সকাল 8টা থেকে কাজ বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করে চট্টগ্রাম বন্দরের ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনগুলো। এতে বন্দরের মূল ফটক দিয়ে পণ্য ও কন্টেইনারবাহী ট্রেলার, ট্রাক, লরি চলাচল বন্ধ হয়ে যায়। বন্দর এলাকায় মিছিল সমাবেশ বন্ধ রাখার নির্দেশ অমান্য করে সকাল 11টা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েন পণ্যবাহী গাড়ির চালক, শ্রমিক ও আমদানি রপ্তানির সাথে জড়িতরা। গাড়ি ঘোড়া ঢুকতেছে না, তার কারণ হলো আপনি যদি স্টাফে যদি কাজ না করে তাহলে গাড়ি ঢুকি লাভ কি হবে। কালকে ইন্ধন দিয়েছি, আজকে ডেলিভারির জন্য যাচ্ছিলাম, কিন্তু 4টা পর থেকে অনেক কার্যক্রম হবে না, কিন্তু কাস্টম খোলা আছে, বাট বন্দরের কার্যক্রম বন্ধ রাখছে। এখানে দাঁড়ায় রয়েছে, সেও গাড়িগুলো বন্দরে ঢুকতেছে না, বাইরে দিতেছে না, তাহলে আমাদের কাজে ব্যাঘাত করতেছে। আমাদের কর্মস্থলে আমরা ইনকাম করতে পারতেছি না, আমরা বেকার না। শ্রমিকরা জানান, বন্দর এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তির বিপক্ষে তাদের অবস্থান। কারণ লাভজনক বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়া সিদ্ধান্তটি দেশ বান্ধব নয়। এখনই এই উদ্যোগ বন্ধ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। মাফিয়া চক্র, বিদেশি বেনিয়ারা এবং বাংলাদেশের দালাল শ্রেণী এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায়। সরকারকে আমরা একটা সিগন্যাল দিতে চাই যে চট্টগ্রাম বন্দর যদি বিদেশি কোনো বেনিয়াদের তুলে দেওয়া হয়, চট্টগ্রাম বন্দর কর্মচারীরা কোনো অবস্থাতে মেনে নেবে না, অনির্দিষ্টকালের জন্য বন্দর বন্ধ হয়ে যেতে পারে। শ্রমিক নেতারা আরও জানান, বন্দর বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়া ও বহু শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে চিঠি ইস্যু করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা এই বিজ্ঞপ্তির প্রতি এই বিজ্ঞপ্তিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আগামী আন্দোলন সংগ্রাম আরো এই বিজ্ঞপ্তির কারণে আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে ইনশাআল্লাহ। এদিকে বন্দর টার্মিনাল নিয়ে কোনো কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে কেউ অংশ নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে অন্তত 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়েছে এবং এতে বলা হয়েছে, এবারে নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা গত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। বার্তায় আরও বলা হয়, ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংস্থা অন্তত 63 জন পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, 16টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক সংস্থার পর্যবেক্ষকরাও নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন। বরিশালে এবারের সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন 36 জন প্রার্থী। এর মধ্যে কেবল একজন নারী প্রার্থী রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদেব। ঐক্যমত কমিশনের 5 ভাগ নারী প্রার্থী রাখার সিদ্ধান্ত উপেক্ষা করে বেশিরভাগ দল একজন নারী প্রার্থীও দেয়নি। বিধান সরকারের প্রতিবেদন। 2001 সালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপি বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। সরাসরি নির্বাচন করার ইচ্ছা থাকলেও এবারও তা হয়ে ওঠেনি। বিষয়টি দুঃখজনক হলেও দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাননি তিনি। নীতি নির্ধারকরা তাদের সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু এটা আমাদের জন্য খুবই আমরা যারা মেয়েরা রাজনীতির মাঠে আছি, বিশেষ করে আমরা যারা ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত বিএনপির বড় বড় দায়িত্বে আছি, আমাদের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার। বাসদ থেকে মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন, ঐক্যমত্য কমিশনের 5 ভাগ নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ দলই পূরণ করেনি। তবে তার দল কথা রেখে 13 ভাগ নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। আমাদের দলের কথা বলতে পারি যে আমাদের 37 জন প্রার্থীর মধ্যে আমাদের কিন্তু 5 জন নারী, মানে প্রায় 13% কিন্তু আমরা নারী প্রার্থী দিয়েছি। ফলে আমরা আমাদের কথা রেখেছি এবং আমরা তারপরও এটা যথেষ্ট মনে করি না এবং আমরা এটা বাড়ানোর জন্য আমরা এটা 50-50, 50-50 করতে চাই। কোনো রাজনৈতিক দল একজনও নারীকে মনোনয়ন দেয়নি। বিষয়টি অশনি সংকেত হিসেবে দেখছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। তার মতে এতে করে নারীর অগ্রগতি বাধাগ্রস্ত হবে। একজনও নারীদের মনোনয়ন দেওয়া হয় না। আমরা খুবই আশাহত, কি বলবো, আমরা খুবই ক্ষুব্ধ এবং আমরা এতে ভীত, আমরা শঙ্কিত। নারী ভোটাররা বলেন, তাদের চাওয়া থাকলেও এবার নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কমেছে।
আশা করি যে আমরা নিজেদের ভোটটা যেন নিজেরা দিতে পারি সুষ্ঠুভাবে। প্রার্থীদের ক্ষেত্রে আরেকটু নারী যদি বেশি দাঁড়াইতো তাহলে আরেকটু ভালো হইতো, কেননা আমাদের নারীদের কষ্ট নারীরাই বোঝে। জেলায় এবার 11,84,978 জন নারী ভোটার রয়েছে, যা পুরুষ ভোটারের চেয়ে মাত্র 31,482 জন কম। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, ঢাকা 10 আসনে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের জন্য সবার চেয়ে বেশি ছিল এবং ভিন্ন ভিন্ন কায়দায় ছিল, যেটা অন্যদের ছিল না। কিন্তু জুলুম সারা জাতির উপর, সমস্ত দলের উপর, আলেম ওলামার উপর, সাংবাদিক মহলের উপর, এই সমাজের বিশিষ্টজনদের উপর কাউকে এরা ছেড়ে কথা বলেন। কার্যত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে, একটা জল্লাদখানায় পরিণত করেছিল। সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে তারা ভরে দিয়েছিল। এই সব কিছুর পরে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে দেশের মানুষের জন্য 5 আগস্ট এসেছিল। এই মজলুম দলটির পক্ষ থেকে সারাতেই ঘোষণা দেয়া হলো, আমরা আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে দল হিসাবে কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি ন্যায় বিচার চাওয়ার জন্য আদালতে যায়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। আমরা আমাদের কথা রেখেছি, প্রতিশোধ নেই নাই। যারা আইনের আশ্রয় নিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে চলছি। আমরা কথা দিয়েছিলাম, আমাদেরকে যেভাবে সর্বশান্ত করা হয়েছে, আমরা তার প্রতিশোধ নিতে গিয়ে কারো সম্পদের দিকে চোখ তুলেও তাকাবো না। আমরা চাঁদাবাজি করব না। আপনারা বলুন, আমরা কি চাঁদাবাজি করেছি? গত 17 মাসে আমরা কোথাও চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম, আমরা শত শত হাজার হাজার মানুষকে মামলার আসামি বানিয়ে মামলা বাণিজ্য করব না। আমরা মামলা বাণিজ্য করি নাই, আমরা কথা রেখেছি। আমরা বলেছিলাম, এদেশে 5 তারিখ থেকে কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না। আমাদের কর্মীদেরকে বলেছিলাম, এবার স্বেচ্ছাসেবী হয়ে জনগণের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যাও। আমাদের লক্ষ লক্ষ কর্মী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সকল ধর্মের ভালনারেবল হাউসেস এবং যাদের পটেনশিয়াল রিস্ক ছিল ক্ষতিগ্রস্ত হওয়ার, তাদেরকে আমরা পাহারা দিয়েছি।